ঈদ মুবারক। ওয়েলকাম টু স্বপ্নধারা প্রেজেন্ট তৌহিদ আফ্রিদি শো। আর আজকে আমার সাথে আছে বাংলাদেশের সুপারস্টার সজল ভাই। সজল ভাই কেমন আছেন? তোর শোতে আমার বরাবরই অনেক ভালো লাগে। সবার আগে বলি, ঈদ আসলে আপন মানুষের সাথেই কাটে। তো আজকে ঈদটা কিন্তু আমার আপন মানুষের সাথেই কাটতেছে। সেটা হচ্ছে আমাদের প্রিয় ভাই, বড় ভাই, এগিয়ে যান ভাই সজল ভাই। সজল ভাই সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে সজল ভাই সবসময় ইউথদেরকে, ইয়াং জেনারেশনের সাথে খুব মজা করে কথা বলে এবং তার সাথে আড্ডা দিয়ে আমরা সবসময় মজা পাই। এই জন্য আমি বলছি যে এবার যদি ঈদ কাটি, মানে তৌহিদ আফ্রিদির ঈদ যদি হয়, তাহলে আমাদের ড্রয়িং রুমে সজল ভাইকে নিয়েই হবে। তো সজল ভাই, ঈদ কেমন গেল এটা আগে শুনি। আলহামদুলিল্লাহ, স্টার্ট আপ তো খুব ভালো। ওকে। এবং জেনুইনলি একটা জিনিস বলি যে তুই শুধু আমার না, আমার পরিবারের সবার প্রিয়। এবং আমার মা তোকে ভীষণ পছন্দ করে এবং সামটাইমস রেফারেন্স দেয়। আচ্ছা, যে তুই দেখ, যে আমি তোরে বলি না যে মাদের কথা শুনলে কি হয়, তুই ওরে দেখ। আচ্ছা। তো আমি তো এখান থেকে আন্টির বাসায় যাব, তোমাদের বাসায় যাব ঈদের খাবার খাওয়ার জন্য, এটা আমি 100% শিওর থাকবো। তো সজল ভাই, আমরা তো অনেক তোমার জিজ্ঞেস করছি কেমন আছেন, কেমন যাইতেছে, এই হচ্ছে, বাট রিসেন্টলি তোমার একটা কাজ আসছে যেটার জন্য আমি খুব এক্সাইটেড। এবং প্রথম এপিসোড চলে আসছে, সেটা হচ্ছে হইচইতে। সো এইটার ব্যাপারে যদি একটু ডিটেলসে বলতা, মানে আই এম রিয়েলি এক্সাইটেড টু সি দ্য আনাদার এপিসোড। এটা একটা আসলে গোয়েন্দা স্টোরি, কিন্তু এক একটা ক্যারেক্টারের ধরন, প্যাটার্ন এক এক রকম, তাদের ইনকোয়ারি প্রসেসও এক এক রকম। আচ্ছা। এবং দেখা যায় না যে একটা ফিল্ডে আসলে যারা ম্যারিটোরিয়াস তারাই তো আসলে একটা জায়গায় কাজ করার সুযোগের জায়গা তৈরি হয়, কিন্তু সবাই যে সাকসেসফুল হয় এবং সবাই যে আসলে খুব পজিটিভ আঙ্গিকে একটা কাজের জন্য দৌড়ায় সেটাও না। তো সব মিলে আসলে ওইরকম একটা গল্প। এটা লাস্ট এপিসোড না দেখা পর্যন্ত আসলে বোঝা যাবে না যে আসলে ঘটনাটা কি ঘটতেছে। আচ্ছা ভাইয়া, ছোটবেলার লাস্ট এপিসোডের জন্য কিন্তু আমি ওয়েট করতেছি, আমরা সবাই ওয়েট করতেছি যারা দেখতেছে। সো অবশ্যই হইচইতে যে আপনারা দেখতে পাবেন এপিসোডটা, আর প্রত্যেকটা এপিসোড দেখার পর লাস্ট এপিসোড দেখতে মিস করবেন না। তো ছোটবেলায় আসলে ঈদ কিভাবে কাটতো? ছোটবেলায় আমি আসলে তোর মতো, তোর চাইতে বেশি শয়তান, মানে দুষ্ট ছিলাম। আমার থেকে শয়তান? আচ্ছা, দুষ্ট ছিল মানে কি কি করতে একটু শুনি না। মানে ধর পুরান ঢাকায় বড় হতো, আচ্ছা, পুরান ঢাকার যেমন কিছু বিষয়ই থাকে যে সালামের একটা বিষয় আছে। তো সালামি যেটা উঠতো সেটা দিয়ে আমরা আসলে 4টা কাজিন ছিলাম একদম পর পর। একটা কাজিন একদম সবচেয়ে বড় যে কাজিন, সে এখন আর নাই, মারা গেছেন। কিন্তু ওই টাকা দিয়ে আমরা আসলে যে ছোট ছোট কিছু পিস্তল পাওয়া যেত, আচ্ছা, যে পিস্তলগুলো আবার হচ্ছে ধর যে দিকে ইয়ে করে ঠাস ঠাস করে শব্দ হইতো, আবার ফায়ারিংও হইতো। আচ্ছা। তো আমরা এরকম মনে আছে যে একটা ঈদে এরকম ছিল যে আমরা গিয়ে চকবাজার থেকে মনে হয় আবার গিয়ে কিনে নিয়ে আসছিলাম, এই পিস্তলগুলো কিনে নিয়ে আসছিলাম, নিয়ে এসে নানা বাড়ি পুরান ঢাকায়। তো দোতলা মানে একতলা মিলে এরকম আবার রাউন্ড করে তোর বের হয়ে আসা যায়, মানে একদিক দিয়ে ঢুকবে আরেক দিক দিয়ে বের হয়ে আসা যায়, আবার এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে যাওয়া যায়। তো আমরা আসলে ওভাবেই খেলতেছিলাম। তো হঠাৎ করে একজনকে দেখছি যে বৃষ্টি হইতেছে, আসতেছে। তো মনে হচ্ছে আচ্ছা আমরা যা করছি তাতে করে আসলে নিজেরা নিজেরা তো আসলে ভয় পাওয়ার কিছু নেই, তো বাইরের কারোর সাথে করলে কি। আচ্ছা। তো আমরা 4টা মিলে তখন প্ল্যান করে যাচ্ছি, ঠিক আছে যাই, কার কত সাহস জাগে দেখি। তো ওরকম কি একজনকে ধরছি, ধরার পরে যে এরকম আমরা আর কি এখানে এরকম টেরর, আমরা এই সেই, সে খুব ভয় পাইছে। মানে ওই ছোটবেলা তখন সাইজ হবে এতটুকু এতটুকু, তাদেরকে ভয় পেয়েছে। ওই তোমার রাতের ওই খেলনা, যে একটু পিস্তল টাইপের একটা ছিল। এবং পরে গিয়ে দেখা গেল যে জিনিসটা সিরিয়াস হয়ে যেতেছে। তখন যে সবচেয়ে বড় কাজিন ছিল, যিনি নাই এখন আর, উনি পরে বলছে না এটা একদমই পুরো ফান টাইম, আমরা একদম দুষ্টামি করছি, কিছু করে না। তখন সে এত বেশি চড়ছে আমাদেরকে মারার জন্য, রিকশালা কিন্তু মারার জন্য দৌড়াইছে যে আমার সাথে এটা করছিস, মানে কে করছে আর কি। তো আমি একটু আগে সজল ভাইয়ের সাথে ক্যামেরার পিছনে দর্শক কথা বলছিলাম, তো আমি বিভিন্ন কথার মধ্যে আমি একটা টপিকে চলে আসলাম। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা সজল ভাই, স্টার হয়ে মানে আপনার কেমন লাগে? তো আমার দিকে তাকালো, তাকায় বলতেছে, আফ্রিদি দেখ, আমি না নিজেকে কখনো স্টার মনে করি না। আমি বললাম, আমি তো ভাই আপনাকে ছোটবেলা থেকে দেখে বড় হয়েছি, আপনারা তো চঞ্চল ভাই, আপনারা তো সুপারস্টার আমাদের কাছে, আপনারা অনেক স্ট্রাগল করে এই পর্যন্ত আসছেন, তো স্টারই তো, আপনি তো একটা স্টার। বললাম, আফ্রিদি আমি স্টার হওয়ার জন্য কখনো কাজ করিনি, আমি একজন আর্টিস্ট, যেটা আমি খুব মূল্যায়ন করি। আমি তারপর জিজ্ঞেস করলাম, আচ্ছা চলো ভাই, আপনাকে যদি কালকে কাজের লোকের ক্যারেক্টার, আপনাকে আমি খুব এই নিয়ে বলছি যে আপনাকে যদি কালকে কাজের লোকের ক্যারেক্টার আপনি করবেন, হ্যাঁ অবশ্যই, ক্যারেক্টার যদি স্টোরি ভালো, আমি সেই কাজের লোকের ক্যারেক্টারও করবো। আমার আপনি নায়ক হবেন না? বলে না, নায়ক প্রত্যেকটা চরিত্রের ভিতরেই থাকে, যদি সে চরিত্রটা ফুটায় তুলতে পারে। এত সুন্দর কথা আমাকে বলছো। আমি এটা দিয়ে একটা জিনিস বুঝলাম যে
আমরা ফেরাউনের যে স্টোরিটা আমরা জানি, অতি পাওয়ারে, অতি ফেমে, অতি অহংকারে সে কিন্তু ধ্বংস হয়েছে। আর টিকে থাকে তারাই যারা মাথা নত করে চলতে পারে। সো অ্যাকচুয়ালি তুমি কে? আর ইউ আর স্টার আর ইউ আর আর্টিস্ট? তুমি কোন পরিচয় শুনলে তোমার কাছে বেশি ভালো লাগে? এটা অবশ্য আমি প্রায় বলি। আমার মা হয় কি, আমাদের আসলে সবার বড় হওয়া, বেড়ে ওঠা, সব কিছুর উপর কিন্তু পরিবারের একটা প্রভাব আছে সবার। আমার মা যেমন একদম ডে ওয়ান থেকে একটা জিনিস বলতো যে, ধরো কোনো একজন কিংবা অনেকেই তো বললো যে অনেক ভালো অভিনয় করে, অনেক বড় আর্টিস্ট কিংবা অনেক সুপারস্টার, ফলে ওটা শুনলে আমি যতটা না আনন্দ পাবো তার চাইতে আমি অনেক বেশি আনন্দ পাবো যদি কোনো একজনও বলে যে আপনার ছেলেটা ভালো মানুষ। ওটা সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। তো দীর্ঘদিনের পথ চলা, তো আমার কাছে বরাবরই একটা জিনিস মনে হয় যে আসলে এইখানে যে যা কিছুই অর্জন করি না কেন, কিংবা যে ফিল্ডে যা অর্জন করি না কেন, আসলে সব কিছুই খুবই মানে আপেক্ষিক, এবং এটাই যে সব কিছু সেটা না। এই জার্নি শেষ হবে, আরেক জায়গায় যেতে হবে। তো যতটুকু সম্ভব, যতটুকু যা আছে, যার মধ্যে যতটুকু যেভাবে করে চলা যায় ওটার মধ্যেই চলা, এবং এভাবে করে আসলে ওই যেই জায়গায় যাব ওই জন্য যেন নিজেকে একরকম তৈরি করে প্রিপেয়ার হয়ে চলে যেতে পারি, সেটা হচ্ছে আসল বিষয়। আর যদি শুধুমাত্র সুপারস্টার আর আর্টিস্টের বিষয়টাতে কম্পারিজনের বিষয় হয়, যারা আসলে আমরা কাজ করেছি আমাদের ব্যাচ কিংবা আমাদের সিনিয়র যারা, সবার কাছ থেকে একটা জিনিসই দেখে সেটাও শেখা যে একজন আর্টিস্ট হতে পারাটা অনেক বড় বিষয়, এটা সহজে হওয়া সম্ভব না। এবং এটার জন্য যে পরিমাণ পরিশ্রম, ত্যাগ, তিতিক্ষা দরকার, যেমন আজকে তুইও যেমন রেগুলার কাজ করতেছিস, অনেক আছে না যে নিজের পরিবারের অংশের দায়বদ্ধতা আছে, যে ওই দিন আসলে ওই জায়গাটা অ্যাটেন্ড করতে হবে কিংবা ওখানে যাইতে হবে, এতগুলো মানুষের এক্সপেকটেশন সব রাখা সম্ভব হচ্ছে না। নিজের জীবন থেকে অনেক অংশ কেটে ফেলে দিয়ে কিন্তু আসলে আমরা এই জায়গায় জার্নি দিই। বৃষ্টি হোক, বাদল হোক, ঝড় হোক, ঝঞ্ঝা হোক, যেটার কমিটমেন্ট বা যেটা করতে হবে সেটা কিন্তু আমরা করি যে কোনোভাবে হোক। শারীরিক সুস্থতা তো পিছনে ফেলে আসলাম। আজকে আমি একটা কথা ভাইয়াকে বলবো, সেটা হচ্ছে একটা ব্রেকিং নিউজ জানাই, যেটা আমাদের সজল ভাই রিসেন্টলি করছে, যেটা খুবই রেসপেক্ট। এবং আজকের এই ভিডিওটা যারা দেখছেন, আমি বলবো জাস্ট এতটুকু অংশটা আপনারা কেটে বেশি করে প্রচার করবেন, কারণ আমি আজকে যে কথাটা বলবো একটা বড় গুড নিউজ। আমাদের সজল ভাই, ব্র্যান্ডের নাম বলবো না, অনেক বড় একটা ব্র্যান্ড আছে যার ওইখানে টিভিসি করার কথা ছিল, কিন্তু সে প্যালেস্তাইনের সাপোর্টের কারণে, সে সাপোর্ট করে দেখে সে ওই টিভিসিটা করে না, একটা বড় ব্র্যান্ডের। তো এইটা আসলে আমার কান পর্যন্ত আসছে। এবং সে যে প্যালেস্তাইনকে সাপোর্ট করে এবং সেই মানুষদের প্রতি ভালোবাসা আছে, সেটা আসলেই সজল ভাইকে দিয়ে আসলে প্রমাণ আছে। আসলে ভাই, আপনি প্যালেস্তাইনকে কতটুকু সাপোর্ট করেন সেটা আমি প্রমাণ পেয়েছি। আপনার বড় ধরনের একটা এমন গাইজ পাওয়ার কথা ছিল। সো এই যে মিডিয়ার আর্টিস্টরা যারা আছেন, যারা সুপারস্টার, যারা কাজ করছে, স্টাররা, নায়করা যদি একটু একটু করে সাপোর্ট করে, আসলে কিন্তু আমরা অনেক সাপোর্ট করতে পারি। সো এই যে এই উদ্যোগটা নিয়েছেন, এটা কেন? একটা দায়বদ্ধতা আছেই। বিশেষ করে আমি বরাবরই একটা বিষয় বলতেই চাই, সেটা হচ্ছে আমরা আসলে যারা মুসলিম কিংবা আমরা আসলে যারা আমাদের ধর্মটাকে ভালোবাসি, ওন করি, প্রত্যেকের মধ্যেই দায়বদ্ধতা আছে। কারণ আজকে যেই অংশে যাদের উপর যেই টর্চারটা হচ্ছে, তাদেরকে সম্মান জানানো এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের যে যার জায়গা থেকে যতটুকু করার সামর্থ্য আছে, আমরা সেটা কেন করব না? আপনাকে বলে প্রথম একটা এমন বলা হয়েছে, তারপর এর থেকে 3 গুণ বাড়ানো হয়েছে, তাও আপনি করেন নাই। করব না। আর কখনোই করবেন না? না, করব না। সেলুট। আসলে এই একটা মানুষ যে বলতে চায় না, আমি আসলে এটা বলছি কারণ আমি বলছি যে ভাই, এটা বলার দরকার। কেন বলবো না? যেই মানুষটা চাইলেই কালকে 50, 60, 70 লাখ টাকা একটা ডিলের জন্য সে করতে পারতো, কিন্তু না, সে চিন্তা করছে আমার মুসলিম ভাইদের, আমার মুসলিম বোনদের, আমার প্যালেস্তান যেখানে হাজার হাজার মানুষের ডেলি মারা যাচ্ছে, তাদের পাশে দেখবো। টাকা বড় বিষয় না। সো এর জন্যই আমি এই মানুষটাকে অনেক বেশি ভালোবাসি। সো আসলে পুরো বাংলাদেশের পক্ষ থেকে আমি জানি এই ভিডিওটা এখন অনেক পেজে যাচ্ছে, অনেক জায়গায় যাচ্ছে, সেই মানুষটা সবাই আমি লিখতেছে সেলুট টু ইউ বস। থ্যাংক ইউ। আরও ছোটো ছোটো কয়েকটা জিনিস বলি, সেটা হচ্ছে আসলে আমরা চাইলে অনেকেই করতে পারি। যেমন এই মাঝখানে এই রোজার সময় কিন্তু অনেক জিনিসের দাম বেড়ে গেল। আমরা সেটার জন্য আসলে অনেককে অনেক রকমের কথা বলি, কিন্তু আসলে আমাদের নিজেদের অনেকগুলো দায়িত্ব আছে না?
যেমন আজকে যদি একদম রেফারেন্স দিয়ে বলি যে তরমুজের দামটা বেড়ে গেল, হ্যাঁ এবং তরমুজ হচ্ছে আসলে শৌখিন খাবার, অফকোর্স এটা না খেলে আসলে আমরা কেউ মরবো না, আসলে মরবো না। যদি সবাই সম্মিলিতভাবে চেষ্টা করি যে আচ্ছা ঠিক আছে, যখন একটা দাম বেড়ে গেল সেটাকে আমরা আসলেই বয়কট করে দিই, খেলাম না, 7 দিন খেলাম না, কারণ এটা পচনশীল দ্রব্য, এমনি পচবে। হ্যাঁ, যেমন আমি যেমন কিছু লেখাও পেয়েছিলাম, সেটা আমার পেজে আমি শেয়ার করি, আমার আইডিতে শেয়ার করি, আমার মা করেন, আমার ফ্যামিলি সবাই করেন, এবং আমরা কিন্তু অ্যাডামই নিয়েছিলাম যে ছিলাম না, আমরা সেটাই করেছি, আমরা খাই নাই। কিন্তু সবাই মিলে যদি এটা করে তখন কিন্তু প্রাইসটা আসলে ফল করে, এবং সেটা প্রমাণিত। সুন্দর। তো ওই জিনিসগুলো আমার মনে হয় যে আমরা যদি নিজেরাই চিন্তা করে নিই যে যে জিনিসটার আসলে দামটা বেড়ে যাচ্ছে সেটাকে অ্যাভয়েড করাটা আসলে আমাদের নিজেদের দায়িত্বের মধ্যে পড়ে যায়। সুন্দর থাকি না খাই, মরে যাবো না তো, অল্টারনেটিভও খেলাম না, কিছুই খেলাম না, যতটুকু খেয়ে বেঁচে থাকবো ততটুকু খাই, ওটা পড়ে যাক, ওটা জায়গায় আসুক, তারপর আমরা করি। আসলে এত বড় মহৎ কাজ করে আসলে আপনি আমাদের দেশের নাম যেরকম বড় করছেন, এবং যত আর্টিস্ট আছে, যত হিরো আছে, সবাইকে রিপ্রেজেন্ট করে ফেলছেন আপনি এই জায়গায় বসে আজকে। এই জন্য আমি আবারও থ্যাংক ইউ জানাচ্ছি যে আপনার প্যালেস্তাইনের পাশে যে ছিলেন। এত বড় একটা অ্যামাউন্ট, আপনি টাকা ম্যাটার করে না, কিন্তু আপনার প্রথম ম্যাটার করছে যে আমার ইসলাম ম্যাটার। সো এইটাই আসলে আসল, মন থেকে তোমার সবসময় ভালোবাসতে হবে ইসলামকে। পৃথিবী যাই করো না কেন, দিন শেষে ইসলামের জন্যই লড়বো, ইসলামের জন্যই করবো। সো আরেকটা কথা হচ্ছে, অ্যাজ আ সত্যি করে বলবা, লাস্ট কোন ঈদটা তুমি করছো, একদম ইমানের কথা, তুমি লাস্ট কোন ঈদটা করছো? কারণ আমার কাছে যেটা মনে হয়, তুমি অনেক বছর হয়ে গেছে তুমি ঈদ করো না। সত্যি ঈদ করা হয় কম। এটা খুব বুকে শ্বাস নিয়ে বললাম। আগে যখন ছোট ছিলা, যখন, যেমন আমি খুব লাকি, আমি আমার ঈদের সময় হলে আমার বাবা আসে, রেসপন্সিবিলিটির কথা এতটা এখন মাথায় আসে না। বাট মানে আমি যখন ছোট ছিলাম ওইটার কথা বলছি, কারণ এখন আমার কোম্পানি আছে, আমি চিন্তা করি যে আমার কোম্পানির সবাইকে ঈদ করতে পারলে আমি ঈদ, আমার ঈদ হয়। বাট ইন দি এন্ড আমি কিছু কিনতে পারিনি ঈদে। সো তুমি কি কিনতে পারছো? না। কিন্তু আবার উল্টাটাও আমার মনে হয়, সেটা কোনটা যে মানে নিজের জন্য কিছু একটা করলে পরে সেটা একরকম, এবং সেটা আসলে এত গৌণ, কিন্তু আসলে আশপাশের মানুষ যখন অনেক সুন্দর থাকে, হাসি খুশি থাকে, এবং সেটা দেখার যে আনন্দ, সেটার কাছে আসলে কোনো কিছু কম্পারিজন চলে না। এই জিনিসগুলো আসলে কত বছর ঈদ বলতে চাই করো না। না, আমি একটু জানতে চাই। না, বিকজ আমি জানি যে তুমি হচ্ছে তোমার মা মা ভক্ত ছেলে তুমি, হ্যাঁ, প্রচুর। সো পরিবারের জন্য সবসময় ঈদ করো। ঈদের তুমি নিজে না কিনে আগে পরিবারকে কেনাও, তারা কি চায় তাদেরকে একটু খুশি করতে পারলেই তোমার ভালো লাগে। কিন্তু দিন রাত সেটে যে কষ্ট তুমি করো, তোমার লাস্ট জুতা বা লাস্ট প্যান্ট বা লাস্ট পাঞ্জাবি তুমি কিনছো, কিনতে বা ওই টাইমটা পাইছো? না, শুটিং এর বিষয়টা আলাদা, এছাড়া নিজস্ব কোনো জিনিস কেনা হয়নি বহুদিন। পরিবার নিয়ে শপিং এ গেছো? মাকে নিয়ে যাওয়া হয়েছে, এবং ওটার কারণ হচ্ছে যার যার নিজস্ব যে পছন্দ, আগ্রহী থাকে সে যেন সেটাই কিনতে পারে, এবার সেটাই কিনে দিই। আচ্ছা, যখন সবার এক সময় তোমার ঈদ হইতো, নতুন ড্রেস, নতুন প্যান্ট, নতুন শার্ট, তখন তোমার অন্যরকম লাগতো। আর এখন সব পরিবারের ভাই বোন বা যেই আছে তোমার পরিবারে, মাকে একটা শাড়ি কিনে দিলে, মার মন যেটা চায় সেটা দিলে, বাসায় খাবার যদি থাকে ভালো, ঈদের দিন কে আসবে না আসবে, ছোট ভাইয়ের যদি একটা পাঞ্জাবি হয়, সব মানে অ্যাজ এ অর্ডিনারি, যেটা প্রত্যেকটা পুরুষের চিন্তা। এই যে এই রেসপন্সিবিলিটি যে তোমার মধ্যে ঢুকছে, ডু ইউ এনজয় যখন তোমার মা হাসি দিয়ে বলে যে বাবা আমার শাড়িটা সুন্দর হয়েছে, বা তোমার ভাই বা তোমার বোন বলে যে থ্যাংক ইউ? ভীষণ। এবং 3 ভাই বোন তো আমরা, আমার মা কিন্তু এখনো ঈদের দিন প্রথম শাড়িটা আমি যেটা কিনে দিই সেটাই পরেন। এবং যেটা হয়, একটা রিচুয়াল তো এখনো আছে যে নামাজ পড়ে যাওয়ার পরে আসলে বাবা মাকে পা ধরে সালাম করার একটা বিষয় আছে। এবং আমি জানি যে যদি আমার কিনে দেওয়া শাড়িটা খুব দামিও না হয়, আমার মা সবসময় ওটাই আগে পরেন, এবং খুব প্রাউডলি বলেন যে এটা সজলের কিনে দেয়া। আমার বাবাও তাই। না, বিকজ আমি যখন তোমার দিকে এই কথাটা জিজ্ঞেস করি, তুমি কিন্তু খুব পজ হয়ে কথাগুলো বলছো। আমি জানি না তোমার মনে, আসলে প্রত্যেকটা পুরুষ, আপনি যে কোনো একটা পুরুষকে জিজ্ঞেস করবেন যে তুমি কি ঈদ করছো, ঠিক সজল ভাইয়ের মতো একটা হাসি দিয়ে অ্যান্সারটা দিবে।
হয়তো বা অনেক কিছু লুকানো থাকতে পারে, কষ্ট জমা, তাও না। আমি মনে করি সজল ভাইয়ের মতো মানুষ যারা আছে, আমরা পুরুষরা যে মানুষরা আছে তারা খুব ত্যাগী মানুষ হয়। যেমন আমি আমার বাবাকে দেখছি, আমি তোমাকে দেখলাম, সেম হাসিটাই দেয় যে আমার ঈদ নাই কিন্তু সবাই ঈদ করতে পারলে সেটা আমার সেটাই ঈদ। হ্যাঁ, তো এই জিনিসটা আসলেই খুবই ভালো লাগে যে নিজের পরিবারের কথা আগে চিন্তা করা। বাবা মা, ভাই বোন, যে মানুষ, যে সন্তান যার পরিবারকে ঠিক রাখতে পারে, পৃথিবীর সব দরজা তার জন্য খোলা। এটা সত্যি। আমার কিছু কমেন্ট আসছে তোমার ব্যাপারে, সেটার উত্তর আসলে তোমার কয়েকটা দিতে হবে। তুমি কি চাও? আমি তোমাকে জিজ্ঞেস করে নিতেছি, আমি কমেন্টটা একটু পড়ি, ঠিক আছে? আচ্ছা, প্রথম লেখছে রাজশাহী থেকে সুমায়ের আক্তার মিমি, লিখেছে সজল আমার খুব প্রিয় একজন অভিনেতা, সে কি আমাকে বিয়ে করবে? দোয়া করবেন, ভালোবাসা রাখবেন। দোয়া করবেন, ভালোবাসা রাখবেন। আচ্ছা, কুষ্টিয়া থেকে মারুফ বলছে ভাইয়ের কয়টা গার্লফ্রেন্ড আছে? এখন একজনই। আসলে মানে এটা কি সিরিয়াস? সিরিয়াস। এটা কি পাবলিকলি জানে সবাই? না, এই যে বললাম আর কি। ওকে। আচ্ছা, সঞ্জনা বলছে মিরপুর থেকে, ও লেখছে যে আপনার জীবনে কতগুলা প্রেম করেছেন? মানুষের জীবন তো আসলে বহমান, এটা তো একেবারে সত্যি। এবং প্রেমটা হচ্ছে এমন একটা বিষয়, প্রেম আসবেই, এবং এমনও না যে আসলে সব প্রেম সাকসেসফুল হবে। আচ্ছা, হ্যাঁ, প্রেম আসছিল, এবং এটাও সত্যি ভালো রিলেশন ছিল। এবং আমার কাছে মনে হয় সবগুলো আসলে জীবনের এক একটা জার্নি, এবং প্রত্যেকটাই এক্সপিরিয়েন্স আসলে জীবনের। আচ্ছা, মাহিমা বলছে যে ভাইয়া আপনার নাম্বারটা কি দেওয়া যাবে? দোয়া করবেন। কি দোয়া করবেন, নাম্বার কি দেওয়া যাবে ভাই? আমি তাহলে পাবলিকলি দিয়ে দিব। আচ্ছা, ফাইন ফাইন। আচ্ছা, রাশেদ বলছে যে ভাই আপনার নেক্সট কাজ কি আসতেছে? নেক্সট একটা মুভি আসবে ইনশাআল্লাহ। নামটা কি জানতে পারি? আমিও জীবনের খেলা, এটা এখন কাজ করছি, আর দুটো করা আছে, ওটাও হয়তো সামনে আসবে ইনশাআল্লাহ। ওকে। আপনার জীবনে হয়ে যাওয়া একটা কষ্টের মুহূর্ত আর একটা ভালো মুহূর্ত আমাদের সাথে শেয়ার করুন। রাহিম ইসলাম। এখন ঠিক এই অন স্পট তো আসলে রিকল করাটা একটু ডিফিকাল্ট। আচ্ছা, তবে হ্যাঁ, এটা সত্যি যে ভাই বোনরা তো আসলে দেশের বাইরে, তো যখন সবাই একসঙ্গে হওয়া হয় সেটা আসলে খুব খুব বেশি প্রিয়, খুব বেশি প্রিয়। আচ্ছা, জুনায়েদ খান আবির, সে লেখছে হচ্ছে ভাইয়া আপনি কাজগুলো আমার খুবই পছন্দ, আমি আপনার কাজ 2012 সাল থেকে দেখি এবং আপনার সাথে দেখা করতে চাই, কিন্তু আপনি আমার বোনকে বিয়ে করে ফেলেন। এটা কেমন কথা? আমি জানি না কোথা থেকে লেখছে সেটাও বলেন। না, আপনি কি তার বোনকে বিয়ে করবেন? তাহলে সে তো আপনার শালা, মানে সে আপনার শালা হয়ে যাবে। দোয়া রেখো। আপনার গার্লফ্রেন্ড কি খুব প্যারা দেয় আপনারা? বলেন তো, কিছু হলে এইসব কথা আসলে এড়ায় ফেলেন যে। এটা কি না আসলে। আচ্ছা, জেরিন খান তাবাসসুম লেখছে হচ্ছে ভাইয়া আপনি কি প্রেমে কখনো ছ্যাঁকা খেয়েছেন? হ্যাঁ, খেয়েছি। আসলে ভাই? হ্যাঁ, মানে সত্যি তাই। হ্যাঁ, ওকে। এরপর যাচ্ছে হচ্ছে নুসরাত জাহান, সে লেখছে হচ্ছে আমি একটা ছেলেকে খুবই ভালোবাসি ভাইয়া, আপনি যেভাবে সুন্দর করে রোমান্টিক ডায়লগ দেন, আমি আপনার ডায়লগ দিয়ে তাকে ভালোবেসে আবার ফিরে পেতে চাই। একটা ডায়লগ কি আমার জন্য বলা যায়? ডায়ালগ না, তবে আমার কাছে মনে হয় যে খুব জেনুইনলি কিছু বললে সেটা আসলে যদি ঘটার হয়, ওই পাশের বান্দা যদি আসলে তার যদি ওই সেন্সটা থাকে, কিংবা এই ইমোশনটা যদি প্রপারলি কানেক্টেড হয় ওই পাশে, তাহলে একটা ফিডব্যাক তৈরি হতেই পারে। এবং আমার কাছে মনে হয় ভালোবাসার চাইতে অনেক বড় শব্দ হচ্ছে মায়া। হ্যাঁ, এবং কেউ যদি কাউকে কখনো বলতে পারে যে তোমার জন্য সত্যি আমার ভিতর থেকে মায়া আসে, এবং আমি সত্যি তোমার মায়াতে থাকি, মায়াতে বাঁচি। আচ্ছা, লাস্ট এবং ফাইনাল সেটা হচ্ছে তৈদ আফ্রিদি লিখেছে ঢাকা গুলশান 1 থেকে, ভাই এবার কি আমি আপনার থেকে সালামিটা পেতে পাই? গতবার যেভাবে দিয়েছিলেন এবার একটু বাড়িয়ে দিবেন সবার সামনে প্লিজ। ওইটা আবার তৈদ আফ্রিদি স্টোরি আপলোড করে লিখবে যে হ্যাঁ সে দিয়েছে, কনফার্ম করার জন্য লিখছে আর কি। উঠবো না, উঠবা কি চলে যাওয়ার জন্য? উঠবো
চলে যাওয়ার জন্য। তুই গতবার আমার সাথে ডাকাতি করছিস। আচ্ছা, আরেকটা কমেন্ট লিখছে এই নুসরাত জাহান নুসরাত জাহান লিখছে যে আমি জানি সজল ভাইয়ের মন অনেক বড়, সে অবশ্যই দিবে, লিখছে আর কি। আচ্ছা নিয়ে নিস যা। হ্যাঁ নিয়ে নিস। শিওর 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 শো শেষে, হ্যাঁ শিওর শিওর, তোর দিতে আমার ভালোই লাগবে। শিওর মাঝখানে হবে না? আচ্ছা কত দিবস হয়ে এসেছে এটা বলো, তাহলে আমি ওই হিসাবে আমি তাহলে ধর তোকে মানে আল্লাহর রহমত যে আমাদের তৌহিদ আফ্রিদি এত ইনকাম করে এবং তারপরও যখন দেখা যায় এরকম এরকম আমাদের মতো বড় ভাইদের কাছ থেকে সালামি নেস, এবং সেটা আসলে অনেক বেশি আনন্দে, এক্স্যাক্টলি যতটুকু হয় অবশ্যই যতটুকু হয়। যতটুকু হয়। আচ্ছা লাস্ট কোশ্চেন আছে, লাস্ট, এটা একদম শেষ। সঞ্জনা রহমান সাথে কি আপনার প্রেম চলছে? মাঝে মাঝে নিকেতনে দেখি হাত ধরে হাঁটেন। আমি নিকেতনে একদম যাই না, খুব কম। ওকে, সো এটা হচ্ছে অডিয়েন্সদের আসলে কোয়েশ্চেন ছিল, এই যা অডিয়েন্সের আমরা মাই টিভি পেজে বলেছিলাম যে আপনি আসতেছেন, তো অনেকেই আসলে কোয়েশ্চেন আরো অনেক ছিল যে আপনার বাড়ি কই, ঠিক আছে, প্লিজ বিয়ে করেন, আমি হাত কেটে ফেলবো, এগুলো এইসব কথাবার্তা। আমি একদম বলছি নো, সজল ভাই একদম এখন কিন্তু সিঙ্গেল না, আপাতত সিঙ্গেল না। ভাই কতদিন যাবত আপনার সম্পর্কে আছেন একটু জানতে চাই, একটু খোঁচাই, আপনি বলে দেন কি আছে, এক্সপোজ। সামনে সামনে যখন বিয়ে করবো সব একদম সুন্দর করে বলবো। বিয়ে? হ্যাঁ একবার বিয়ে করে ফেলবো ইনশাল্লাহ সামনে। আপনি বিয়ে করবেন? হ্যাঁ ইনশাল্লাহ। ওয়াও, ওকে যাক। আমার আরেকটা কোয়েশ্চেন হচ্ছে যে আচ্ছা ভাই, যখন এখন যেই মানে মানে নায়করা, আমি ছোট করে বলছি না, এখন যে নায়করা টিকটক নায়করা আর কি, তো বিভিন্ন কন্টেন্টকে আপনার দেখা হয় যে বাংলাদেশের অশ্লীল যেসব কন্টেন্টগুলো এখন ফেসবুকে গেলেই আপনি স্ক্রোল করলে বিভিন্ন টাইপের কন্টেন্ট দেখা, এগুলো কি আপনার মাঝে মাঝে চোখে পড়ে? কিছু চোখে পড়ে, সব না। আচ্ছা এদেরকে নিয়ে আসলে আপনারা কোনো স্টেপ কেন নিচ্ছেন না মিডিয়া থেকে? বা আমি অনেকজনকে দেখছি যে টিকটক থেকে আর্টিস্ট না যারা, অ্যাকচুয়ালি আপনারা তো আর্টিস্ট, একজন আর্টিস্ট থেকেই আজকে নায়ককে কনভার্ট হয়েছেন, তারপর আরও অনেক দূর যেতে হবে, অনেক স্ট্রাগল, অনেক সংগ্রাম করেছেন। এরকম অনেক আর্টিস্ট আছে যারা আসলে অশ্লীল নাটক বানাচ্ছে, অশ্লীল কাজ করতেছে, তো এদের বিরুদ্ধে আসলে আপনাদের কোনো অ্যাকশন আছে কিনা, নাকি আপনি এটাকে আপনি সাপোর্ট করেন? না, সাপোর্ট তো একদমই করি না। আমার জায়গা থেকে একদম খুব পরিষ্কার একটা বিষয় বলি, আর্টিস্ট যে কোনো জায়গা থেকে আসতে পারে, সেটা নিয়ে আসলে বলার কিছু নাই। নিজেকে প্রিপেয়ার করে এবং যে মাধ্যমটাতে কাজ করে সেই কাজ করার জন্য শেখার একটা আসলে বিষয় থাকে। একদম কিন্তু এমন না যে, আমি বারবারই একটা জিনিস বলি, আজকে যারা আসলে জন্ম নেয়, ওই হাঁটাটাও তো শেখার, আচ্ছা হ্যাঁ কথা বলাটা তো শেখার। তার মানে প্রত্যেকটা জিনিসই আসলে শেখার প্রসেস। তো যে কাজটা করবে সে যেন আসলে শিখে কাজটা করে, এবং শেখার এখন তো আসলে প্ল্যাটফর্মও অনেক বড়, কারণ দেখার সুযোগ অনেক বেশি, পড়ার সুযোগ অনেক বেশি, জানার সুযোগ অনেক বেশি। তো না শিখে আসলে, কিংবা একরকমের কিছু একটা করে আরেকটা প্ল্যাটফর্ম থেকে আরেকটা প্ল্যাটফর্মে জানিয়ে দেওয়া, কিংবা ওভাবে করে একটা জায়গা তৈরি করা, সেটা, কিংবা বিশেষ করে যদি, কারণ নাটকটা আসলে ভালোবাসার জায়গা, তো ওখানে আসলে অনেক অদ্ভুত জিনিস দেখতে আমার একদমই ভালো লাগে না, এবং আমি সরাসরি বলি যে আমার পছন্দ হয় না, যে আমি আসলে এটা ওরকম ভাবে দেখতে চাই না। ভাই তুমি কি রাগ করে নাটক থেকে সরে গেছো নাকি? রাগ করে সরে যাই নাই। আমার কাছে মনে হয় যে ধরনের কথাগুলো এখন সচরাচর আসলে সংলাপে দেখা যাচ্ছে, সেগুলো আসলে আমি বলতেই চাই না, আমি আসলে বলতে চাই না। এবং হয় না যে আমি এটাও জানি যে আসলে এটা একরকমের হয়তো একটা জায়গা তৈরি করতে পারে, কিন্তু ওই জায়গা তৈরি করাটা আমার দরকার নাই, আমি চাই না ওটা, একদম সত্যি। সাথে এটাও আমি বলতে চাই যে ভালো কন্টেন্টও একদম হচ্ছে না সেটা কিন্তু না, ভালো কন্টেন্টও হচ্ছে, এবং ভালো কন্টেন্টও যে একটা জায়গা পর্যন্ত যাচ্ছে না সেটাও কিন্তু না। তার মানে ভালো কন্টেন্ট দিয়েও একটা জায়গায় যাওয়া সম্ভব। যেমন আমি এটা ট্রুলি বিলিভ করি যে আমরা আসলে একদম ইমোশনাল জাতি, এবং আমাদের সবার মধ্যে আসলে সেই বোঝ, ইমোশনসটা আসলে এমনি থেকে অনেক বেশি আছে। ওয়াই নট ওরকম ধরনের গল্প হবে, ওয়াই নট ওরকম ধরনের গল্পগুলো নিয়ে আসলে সবার সামনে আসবে। আচ্ছা সিনেমায় কনভার্ট হলা, এখন সিনেমাতে কাজ করতেছো, বিভিন্ন মুভিতে, ওয়েব সিরিজে কাজ করতেছো, তোমার সেই ডিফারেন্সটা কি? মানে ওয়েব সিরিজ, সিনেমার আর এই নাটকের যে লাইফটা, আগের লাইফ আর এখন লাইফের মধ্যে এইটার পার্থক্যটা কি? পার্থক্য এটাই বলবো, সিনেমা কি চলে এখন? সবাই যেমন বলে সিনেমা হল বন্ধ, সিনেমা কম্পিটিশন চলছে, এটা কি চলে? সিনেমা আসলে খুব বেশি আমি করেছি সেটা তো আমি বলবো না, এখান থেকে যতটুকু বুঝি ততটুকু থেকে আসলে বলতে পারি যে এখন আগের চাইতে বেটার কাজ হচ্ছে, বেটার কন্টেন্ট তৈরি হচ্ছে, বেটার প্রেজেন্টেশনস চলে এসছে, ওটিটির ক্ষেত্রেও তাই। এবং এটাও তো সত্যি যে আসলে অনেক রকমের দর্শক এবং অনেক গ্রুপস অফ দর্শক, অনেক এইজ গ্রুপের দর্শক, অনেক রকম টেস্টের দর্শক, তো ওই ডেভিয়েশনসের জায়গাগুলো কিন্তু এখন এসছে। একটা কন্টেন্ট সবার জন্যও না,
আবার একটা কন্টেন্ট সবার জন্য। তো অনেক রকমের গল্প বলা, গল্প দেখা যাচ্ছে এখন, যেটা আসলে অ্যাপ্রিসিয়েট করার মতো। আর পাশাপাশি ওই যে যেমন একই জিনিসই আমি বলি যে নাটক অনেক ভালো নাটকও যে হচ্ছে না একদম সেটাও আমি বলবো না, না, কিন্তু হচ্ছে। কিছু আছে যেগুলো আসলেই বলার মতো না, ওটা নিয়ে আসলে কথা বলতেও আমি মানে ইচ্ছুক না। সো আমি দেখেন, আমি কয়টা আজকে পয়েন্ট ধরে দিই। আমাদের সামনে সজল ভাই প্রথম মানে নাটক থেকে সরে গেল যে সেই অশ্লীল কথাগুলো সে বলতে ইচ্ছুক না এবং তার ভালো লাগে না, সেখান থেকে সরে সিনেমাতে চলে আসলো। সে বড় একটা ব্র্যান্ড শুধুমাত্র প্যালেস্তাইনের জন্য ছেড়ে দিল, যাতে তার ইসলামকে রক্ষা করা যায়, সেই প্যালেস্তাইনের মানুষকে কিছু হলেও সে করতে পারে তার জায়গা থেকে। এটা কিন্তু অনেক আর্টিস্ট করবে না, কারণ চিন্তা করবে কতটা। আমি কাউকে ছোট করে বলছি না, বাট আগে আমার ইসলাম আসে দেখে আমি এই কথাটা সবসময় বলবো। সে আমার অপোজিট সাইডে সে যেই থাকুক, সে যত বড় সুপারস্টার হোক বা যেই থাকুক, আমি একটা কথা বলবো, যে মানুষটা তার ইসলামকে ভালোবাসছে, যে মানুষটা অশ্লীলতা থেকে দূরে থেকে ভালো কন্টেন্ট বানানোর চেষ্টা করতেছে, এরকম মানুষ যে সবসময় মাথা নত করে চলে, আসলেই তাকেই ডিজার্ভ করে বাংলাদেশে খুব বড় কেউ হওয়ার এবং আরো বড় দিকে যাকে, এটা আমি সবসময় দোয়া করি। ভাই আমাদের সময় একদম শেষ, যেহেতু ঈদের আড্ডা। আশা করি তোমার আমার ঈদ ভালোই গেছে, দুইজনই সেম পাঞ্জাবি পরছি, সাদা সাদা হোয়াইট হোয়াইট। অ্যান্ড বেস্ট অফ লাক তোমার হইচই সিরিজের জন্য, যেটা হচ্ছে এবং মানুষের খুবই ভালো রেসপন্স, খুব মজা পেয়েছে, আমি পার্সোনালি খুব মজা পেয়েছি। এবং সামনে যে সিনেমা আসছে ওইটার জন্য, অ্যান্ড ঈদটা তোমার সুন্দর কাটুক, তোমার পরিবারের সাথে কাটুক, তোমার ভাই বোনের সাথে কাটুক। আর তুমি যে পরিবারের প্রতি প্রচণ্ড দুর্বল এবং তুমি যে পরিবার ছাড়া কিছু বোঝো না, আসলে তোমার চোখের এক্সপ্রেসই বোঝা যাচ্ছে। সো এভাবেই ঈদ ত্যাগ করে নিজের পরিবারকে খুশি রাখাটাই আসল মানুষ, আসল পুরুষ আমি মনে করি। তুমি একজন ত্যাগী ব্যক্তি, সবসময় আমি বলছি, এবং সেই ত্যাগের সাথেই থাকো। জাস্ট তোমাকে যে কোনো বিপদে পাওয়া যায়, আমি কল দিই বা যে কেউ কল দেখ, ইউ আর অলওয়েজ দেয়ার ফর এভরি ওয়ান। অ্যান্ড ভাইয়া ঈদের ছোট্ট তোমার যারা ম্যাসিভ লেভেলের ফ্যান বেজ আছে, যারা তোমাকে অনেক ভালোবাসে, বাংলাদেশের মিডিয়ার মধ্যে যার কোনো সমালোচনা নাই, সেটা হচ্ছে আমাদের হাতে গোনা কয়েকজন থাকে, এর মধ্যে একজন হচ্ছে আমাদের সজল ভাই। সজল ভাই, যাওয়ার আগে তোমার ওয়েল উইশার, তোমার যারা ফ্যান, তোমার যে পরিবার, তোমার তো আরেকটা পরিবার তুমি সবসময় বলো, সেই পরিবারকে কি বলতে চাও? একটা বিষয় বলবো যে আসলে অনেক দিনের পথ চলা, এবং এই পথ চলা এত সুন্দর মসৃণ হয়েছে শুধুমাত্র আল্লাহর রহমত এবং আপনাদের ভালোবাসার কারণে। এবং আমি এটা সত্যিই বলি যে আসলে জীবনে প্রাপ্তির তো কোনো শেষ নাই, এবং আমরা আসলে এক এক সময় এক এক স্কেলে এক এক রকমের ভাবি, কিন্তু আসলে প্রত্যেকটা মুহূর্তে যদি যে যেমন আছে যতটুকু আছে আলহামদুলিল্লাহ বলি, এবং হয় না যে সামনে বিশ্বাস করি যে যদি আসলে সুন্দরভাবে চলা যায় তাহলে সামনে খুব সুন্দর দিনই আসে। সেটাও যদি না আসে তাহলে যতটুকু আছে ততটুকুতে আসলে আলহামদুলিল্লাহ, এবং উপরে যিনি আছেন তার কাছে শুকরিয়া আদায় করাটাই যথেষ্ট। এবং সুন্দর হোক সবার জীবন, সবাই দোয়ায় ভালোবাসায় রাখবেন। থ্যাংক ইউ ভাই শোতে আসার জন্য। ইনশাল্লাহ আবারও দেখা হবে কোনো না কোনো জায়গায়, তোমার কোনো না কোনো সিনেমাতে, একটা পাসিং ক্যারেক্টারে আমার। সো প্রিয় দর্শক, আজকে অনুষ্ঠান এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। সবাই ভালো থাকবেন, ঈদ যাতে সুন্দরভাবে কাটে এই দোয়া এবং ভালোবাসা কামনা করছি। ধন্যবাদ।